আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের 4 নাম্বার পর্ব। আর আজকে রাত 9:30 আমরা ফেসবুকে লাইভে আসতে যাচ্ছি। ফেসবুক লাইভে তোমাদের সাথে আড্ডা হবে। আমাদের ফেসবুক পেজের লিংক পিন কমেন্টে দেওয়া আছে। পেজের নাম রেদওয়ান অলওয়েজ অন ফায়ার। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে মন খারাপ করে বিছানার উপর বসে আছি আর চিন্তা করছি, আচ্ছা আমি কি সত্যি কারো উপর রাগ করতে পারি না? মানুষ যা ইচ্ছা আমাকে তাই বলে, কেন জানি নিজেকে আজকে অসহায় লাগছে। হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনলাম, দেখি সুমন এসেছে। সুমন বলল চলো আমার সাথে। সুমন আমাকে হলরুমে নিয়ে গেল। সেখানে সুমনের পরিবারের সবাই আছে, শুধু আখিকে চোখে পড়ছে না। সবাই কেমন একটা রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কাকা বলল খুব মায়া লাগছে রে তোকে দেখে। আমি বললাম মিথ্যা বলে আমাকে এখানে নিয়ে এসেছেন, লজ্জা করে না আপনার? ঠাস করে কাকা একটা চড় দিয়ে বলল তোকে তো এখানেই মেরে ফেলতাম। আমি বললাম আম্মুর কথা শুনে আমি আপনাকে অনেক সম্মান করতাম, আর আম্মু বলেছে দেখেই আমি এখানে এসেছি, কিন্তু আপনার পেছনে যে এই রূপ লুকিয়ে আছে তা আমি জানতাম না। কাকা বলল আমি খারাপ তাই না? যখন তোর দাদা আমার বন্ধুকে মেরে ফেললো তখন তোর এই যুক্তি কই ছিল? একসাথে উঠা বসা ছিল আমাদের। আমার নিজের চোখের সামনে তোর দাদা আমার বন্ধুকে মেরে ফেলেছে। তোর দাদা মারা গেছে দেখে মনে করিস না তোরা কেউ বাঁচতে পারবি? কাউকে ছাড়বো না আমি। আমি বললাম এক হাতে কখনো তালি বাজে না, এটা তো জানেন। কাকা বলল তোর দাদার গুণ তোর ভেতরে আছে, তবে তোর সাহস নাই, এইটুকুই পার্থক্য। আমি বললাম যদি আমি একবার বেঁচে যেতে পারি আমার আম্মু হয়তো আপনাকে ছাড়বে না। কাকা বলল এজন্যই তো তোকে মেরে তোর মাকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসবো। আমি বললাম আমার আম্মুকে হয়তো তুই এখনো চিনিস না। আখি বলল এত চিনে কি হবে? যাকে মারবো তার চরিত্র সম্পর্কে জেনে আমরা কি করব? সরাসরি গুলি করে উপরে পাঠিয়ে দিব, পরে যা হয় সে দেখা যাবে। আখিকে দেখে আমি অবাক হয়ে গেছি। আখি একদম মেয়ের রূপ পাল্টে ফেলেছে। ওকে দেখলে যে কেউ বলবে ছেলে। আখি বলল কি রে আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আমি বললাম রূপ তো ভালোই বদল করতে পারেন। সুমন বলল আপু এত কথা বলে সময় নষ্ট করতে পারবো না, ওইদিকে মনে হয় রাসেল ভাইয়া অপেক্ষা করছে। আখি বলল ওহ তাই তো, এই তাড়াতাড়ি চল। কাকা বলল আরে ছেলেটা সেই রাত থেকে কিছু খায় নাই, কিছু তো খেতে দে। কাঁচা মাংস আছে নাকি আমাদের ঘরে? আখি বলল মরার পর ভালো করে খাবে। ও শেট, একটা বিষয় তো ভুলেই গেছি। সুমন আমার রুম থেকে বটিটা নিয়ে আয় তো। সুমন হাতে করে একটা বটি নিয়ে আসলো। আমার শরীর থেকে শার্টটা খুলে ফেললো। সবাই মিলে আমার শরীরে মরিচের গুঁড়া দিয়ে সাজিয়ে দিতে লাগলো। আর এইদিকে আমার শরীর জ্বলন্ত আগুনের মতো জ্বলতেছে। আখি বলল খুব কষ্ট হচ্ছে তাই না? সামনে আরো কষ্ট দিয়ে তোকে মারা হবে, শুধু দেখতে থাক। আখি আমাকে নিয়ে বাহিরে চলে গেল। দেখি একটা খোলামেলা ট্রাক, আর সেই ট্রাকে যে মেয়েটা আমাকে ট্রেনের ভেতরে মারতে চেয়েছিল সেই মেয়েটা বলল আরে আয় আয়, তোর জন্যই আমি অপেক্ষা করছি। আমাকে ওরা সবাই খেলার পুতুল বানিয়ে ফেলেছে, যেভাবে বলছে সেভাবেই আমাকে নাচাচ্ছে। আখি বলল কি অবস্থা তোর? মেয়েটা বলল অনেক অনেক খুশি আজকে আমি বাবার খুনির পরিবারের একজনকে মারতে পারবো আজকে। আমি বললাম মেয়েদের এই খুন খারাপিতে মানায় না জানেন। মেয়েটা বলল বাবা তুই তো দেখি আমাকে জ্ঞান দেওয়া শুরু করলি। আমি বললাম আমাকে মেরে কি আপনি শান্তিতে থাকতে পারবেন? মেয়েটা বলল তোর পরিবারকে যতক্ষণ পর্যন্ত মারতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার বাবার আত্মা শান্তি পাবে না, আর এরপরেই আমার শান্তি হবে। আমি বললাম এখনো অনেক সময় বাকি আছে, বলা তো যায় না কার কখন সময় আসে। মেয়েটা বলল তোরে তো ট্রেনের মাঝেই মেরে দিতাম, কিন্তু আখি বলল অনুষ্ঠানে সবার সামনে তোকে মেরে প্রতিশোধ নিব। আখি বলল তবে তুই যাই বলিস ছেলেটা কিন্তু সুন্দর আছে, কি সুন্দর সিক্স প্যাক বানিয়েছে দেখেছিস? মেয়েটা বলল বানিয়ে কি হবে, এগুলোর তো দাম নাই, এর ব্যবহারও করতে শিখতে হবে। আর ও তো একটা বলদ। আরে আরে তোর চোখ দিয়ে পানি পড়ছে কেন? আখি বলল ওর পুরো শরীরে মরিচ লাগিয়ে দিয়েছি, ও যে এত কিছু কিভাবে সহ্য করছে কিছুই বুঝতে পারছি না আমি। মেয়েটা বলল এই এক কাজ করি, ওর সাথে কয়েকটা পিক নেই। কিছুক্ষণ পর আমাকে এক জায়গায় নিয়ে এলো। দেখে মনে হচ্ছে অনেক মানুষের সমাবেশ এখানে, সবাই আনন্দ উল্লাসে নাচানাচি করছে। আমাদের নামতে দেখে সবাই ফুল ছিটিয়ে দিয়ে বরণ করছে। আখি বলল আজকে মনে হয় পুরো খেলা জমবে। আমাকে একটা স্টেজে নিয়ে যাওয়া হলো, যেখানে লম্বা চুলওয়ালা একটা ছেলে বসে আছে। মনে হলো এটাই রাসেল। রাসেল বলল এই আমার সামনে আজ পর্যন্ত কারো দাঁড়ানোর ক্ষমতা হয় নাই, হাঁটু গেড়ে বসে পড়। আমাকেও বাধ্যতামূলক তাই করতে হলো। রাসেল বলল তোর নামটা জানি কি? আখি বলল ভাই এর নাম রনি। রাসেল বলল আখি তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য আজকে ওকে আমি হাতের কাছে পেয়েছি।
আখি বলল, না ভাইয়া, এটা তো আমার কর্তব্য ছিল। আমি বললাম, তোর এত কাহিনী দেখার সময় আমার নাই, মারার হলে মেরে দে। রাসেল বলল, আমাকে তুই করে বলিস, তোর তো সাহস কম না। মেয়েটা বলল, ভাইয়া তুই শুধু একবার বল, ওকে এখানেই মেরে দেই। রাসেল বলল, আরে একটু অপেক্ষা কর, আমাদের সামনে একটা ছেলে লম্বা তলোয়ার রেখে গেল, একদম ফ্রেশ নতুন, তলোয়ারটা চকচক করছে। রাসেল বলল, তুই আজকে বাঁচতে পারবি না, এটা শিওর, তবে তোর বাঁচার ইচ্ছা হচ্ছে না? আমি বললাম, আমার চোখের সামনে আমি নিজের মৃত্যু দেখেছি, তুই আমাকে আর কি মারবি? রাসেল বলল, এই শালা তো আসলে হিজড়া। আমি বললাম, দেখ যা করার কর, আমি কিছু বলবো না, তবে আমার সম্মানের উপর আঘাত করবি না। রাসেল বলল, আমি ভয় পেয়েছি রে, এই তোরা সবাই দেখ আমি ভয় পেয়েছি, ও আমাকে মেরে ফেলবে, আমাকে তোরা কেউ বাঁচা। হাসির রোল পড়ে গেল রাসেলের কথা শুনে। রাসেল বলল, আচ্ছা তুই কেন মানুষের উপর রাগ করিস না, এটা জানতে পারি? আমি বললাম, ভালো মানুষের দাম নাই আজকাল, এখন বুঝতে পারছি, তোর মতো কুকুর হওয়ার দরকার ছিল, তাহলে হয়তো এখানে বাঁচতে পারতাম। রাসেল বলল, আমাকে কুকুর বললি তাতে আমি কিছু মনে করি নাই, মরার পর তোর মাংস রাস্তার কুকুর দিয়ে খাওয়াবো, এটা শিওর। আচ্ছা তোর কি একটুও রাগ হচ্ছে না? আমি বললাম, বিনা অপরাধে আমাকে মারবি, এজন্য একটু রাগ হচ্ছে। রাসেল বলল, কই, আমি তো দেখতে পারতেছি না, হিজড়ার বাচ্চা হিজড়া। আমি চোখ বন্ধ করে নিলাম রাসেলের কথা শুনে। রাসেল বলল, আরে চোখ বন্ধ করলি কেন, রাগ হচ্ছে? শুন, তুই মরার পর তোর মা আর তোর বাবাকে বুঝিয়ে এখানে এনে ওদেরকেও এভাবে মারবো, তবে এর থেকেও আরো বেশি অপমান করে। কি রে, কথা বলিস না কেন? আচ্ছা আমার কেন জানি সন্দেহ হয় তুই কি আদৌ কোনো পুরুষ নাকি হিজড়া। কি রে, তোরা সবাই কি বলিস? বাহির থেকে আওয়াজ আসলো, ঠিক বস। চোখ খুলে আর কোনো কথা বললাম না, বসা থেকে উঠে সামনে থাকা তলোয়ারটা দিয়ে সেকেন্ডের ভেতরে রাসেলের গলায় বসিয়ে দিলাম। ওর মাথাটা ছিটকে নিচে গিয়ে পড়ল। আশেপাশের পরিবেশ একদম নীরব হয়ে গেল। আমার রাগ চরম পর্যায়ে পৌঁছে গেছে, চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আমার পরিবারকে নিয়ে কথা বলা, তাও আবার আমি বেঁচে থাকতে, আমার সামনেই। পেছনে ফিরে আখি আর মেয়েটার গলায় ধরে শূন্যে তুলে ফেললাম। আমি বললাম, অনেক সহ্য করেছি তোদের কাহিনী, আর কত সহ্য করব? আমি হিজড়া তাই না, আমাকে সন্দেহ হয়, দিয়েছি না তোর ভাইকে ভরে, দেখ এখন কেমন লাগে। একেবারে জীবনের ঘুম পাড়িয়ে দিয়েছি, সবকিছুর একটা সীমা আছে, আমি আর কত এসব তাকিয়ে তাকিয়ে দেখব। এখন দেখ আমি কি করতে পারি। ঘুমন্ত সিংহকে জাগানোর কি ফল। ওরা বাঁচার জন্য পাগুলো ছোড়াছড়ি করছে। আখিকে লাথি দিয়ে দূরে ফেলে দিলাম, আর রাসেলের বোনকে রাসেলের উপর ফেলে দিলাম। আমি বললাম, দেখ নিজের চোখে তাকিয়ে দেখ তোর ভাইয়ের মৃত্যু। সামনে পড়ে থাকা লাঠিটা দিয়ে আখি আর রাসেলের বোনকে ইচ্ছে মতো মারতে লাগলাম। আমাকে মারবি তাই না, আমার পরিবারকে মারবি? কোন শালা আসবি, আয় দেখি তোদের কার কত দম। চোখ দিয়ে আমার যেন আগুন বের হচ্ছে। হঠাৎ পেছন থেকে একটা মেয়ে আমার হাত ধরে ফেললো। আমি বললাম, তবে তোরে তো। তাকিয়ে দেখি আখির চাচাতো বোন আমার হাত ধরে আছে। মেয়েটা বলল, ভাইয়া ওদের আর মারবেন না, ওরা মারা যাবে। আমি নিচে নেমে রাসেলের মাথাটা হাতে নিয়ে ওর বোনের হাতে ধরিয়ে দিলাম। নে এখন মজা কর, আমাকে মারবি তাই না? আমি তো প্রস্তুত ছিলাম মরার জন্য, কিন্তু তোরা আমাকে মরতে দিলি না। এখন দেখ তোর ভাইকে আমি নিজের হাতে মেরেছি, কি করবি আমার? হঠাৎ পেছন থেকে আমার মাথায় কে জানি আঘাত করলো। পেছনে ফিরে তাকানোর আগেই জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। তবে একটা কথা স্পষ্ট শুনতে পেরেছি, ছাড়বো না আমি কাউকে, পালিয়ে কই যাবি? যখন একটু তাকানোর শক্তি পেলাম তখন আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম আমি কই আছি। আমি চারপাশে তাকিয়ে দেখি ট্রেনের রাস্তার উপর শুয়ে আছি। এটা দেখে খুব অবাক হলাম। ট্রেনের হর্নের শব্দ আসছে, মনে হচ্ছে কাছাকাছি ট্রেন চলে এসেছে। শরীরের যতটুকু শক্তি ছিল সবটা দিয়ে রাস্তা থেকে সরে গেলাম, আর এই মুহূর্তেই ট্রেন চলে আসলো। যাক, কোনো মতে বাঁচতে তো পারলাম। হঠাৎ বুকের বাঁ পাশে ব্যথার অনুভূতি পেতে লাগলাম। তাকিয়ে দেখি বুকের বাঁ পাশ থেকে রক্ত বের হচ্ছে। একটা বুলেট আটকে আছে বুকের ভেতর, আমাকে গুলি করা হয়েছে। যে করেই হোক এখন আমাকে হাসপাতালে যেতে হবে, না হলে মনে হয় এখানেই মারা যাব। আর শরীরে মরিচ থাকার কারণে অনেক জ্বালাপোড়া করছে। আস্তে আস্তে ওঠার চেষ্টা করলাম। শরীরে এতটুকু শক্তি নেই যে কোনো দিকে হেঁটে যাব, তাও উঠে হাঁটার চেষ্টা করছি। ওই তো সামনে একটা ছোট গ্রাম দেখা যায়। কোনো মতে গ্রামের দিকে গেলাম। গিয়ে দেখি কিছু ছেলে মেয়ে খেলা করছে। আমাকে দেখে ওরা বলল, এই দেখ পাগল এসেছে। হায়রে কপাল, এখন আমাকে ওরা রাস্তার পাগল বানিয়ে দিয়েছে। হেঁটে হেঁটে একটা বাড়ির সামনে গেলাম, আর ছেলে মেয়েগুলো আমাকে পাগল পাগল বলে পিছু পিছু আসছে। দেখি একজন বয়স্ক মহিলা বসে বসে পান চিবাচ্ছে। আমি একটু জোরেই বললাম, আন্টি আমাকে একটা হেল্প করবেন? মহিলাটা বলল, এই পাগল ছাগল যে কোথায় থেকে আসে বুঝি না, মাফ করো বাবা, তোমাকে খাওয়ানোর মতো ঘরে কিছুই নেই।
আমি বললাম আন্টি এমন কিছুই না, শুধু আপনার ফোনটা একটু দিবেন, 1 মিনিট কথা বলবো। মহিলা বলল পাগলে তো দেখি সেই রকম যুক্তি দিতে পারে, ফোনটা নিয়ে পালিয়ে যাবি না তো? এখন আমার যে অবস্থা যে কেউ দেখলে পাগল বলবে, এটাই স্বাভাবিক। আমি বললাম বিশ্বাস করেন আন্টি, খুব বড় একটা বিপদে পড়েছি, আর আমি পাগল নই। অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম। আন্টি বললেন পাগলে কি আর বলে আমি পাগল? এই ছেলে মেয়েরা তোমরা তাকিয়ে দেখছো কি, ওকে এখান থেকে তাড়িয়ে দাও। হঠাৎ একটা মেয়ে বের হয়ে বলল এই তোমরা থামো, একদম ওনার গায়ে কেউ হাত দিবে না। মেয়েটা দেখতে আমার বোনের বয়সী। মেয়েটা আমার কাছে এসে বলল কি হয়েছে ভাইয়া, আর আপনাকে দেখে তো পাগল মনে হয় না, শরীরে এত রক্ত কেন আপনার, আর বুকের মাঝে এটা কিসের আঘাত? আমি বললাম আমাকে গুলি করা হয়েছে, এজন্য রক্ত বের হচ্ছে, আমাকে একটু হেল্প করেন, শুধু একটা ফোন করব, আপনার মোবাইলটা একটু দিবেন। মেয়েটা আমার কাছে ফোনটা দিয়ে বলল তাড়াতাড়ি করুন, আপনার তো অনেক ব্লাড বের হচ্ছে। আম্মুর নাম্বারটা তুলে কল দিলাম। ফোন ধরতেই আম্মু বলল থানা থেকে বলছি, আপনি কে, কিভাবে আপনার সাহায্য করতে পারি? আমি বললাম আম্মু আমি। আম্মু বলল রনি বাবা তুই কই আছিস তুই? 2 দিন ধরে তোর কোনো খোঁজ খবর নেই, ওরা আবার তোকে কিছু করে নাই তো? আমার খুব চিন্তা হচ্ছে তোর জন্য। আমি বললাম এত কথার উত্তর দিতে পারবো না আম্মু, আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন একটু পরে আমি মারা যাব। বুকের মাঝে একটা বুলেট এখনো ঢোকানো আছে, শরীর থেকে প্রচুর রক্ত বের হচ্ছে, জানি না আমার বাঁচার সম্ভাবনা কতটুকু, আর ব্যথা তো সহ্য করছি। আম্মু বলল ওরা তোকে কি করেছে, আর তুই এখন কোথায় আছিস, তাড়াতাড়ি বল। আম্মু টেনশন নিয়ে কথাগুলো বলছে বোঝাই যাচ্ছে। আমি বললাম আপু এটা কোন গ্রাম? মেয়েটা বলল জি ভাইয়া, এটাকে বলা হয় নেত্রকোনা রাজবাড়ি। আমি বললাম কি বললে আপনাদের বাড়ি খুঁজে পাবে? মেয়েটা বলল পান ব্যবসায়ী খোকন মিয়া বললেই সবাই চিনবেন। আম্মু বলল আমাকে আর বলতে হবে না, আমি শুনছি। কিছুক্ষণ পর এখানকার পুলিশ তোকে নিয়ে যাবে হাসপাতালে, তুই কোনো চিন্তা করিস না, আমি আমার ছেলেকে কখনো মরতে দিব না। আমি আসছি বাবা, একটু অপেক্ষা কর। আমি আর কিছু না বলে ফোনটা কেটে মেয়েটার হাতে দিয়ে নিচে বসে পড়লাম। মেয়েটা বলল ভাইয়া আপনার খুব কষ্ট হচ্ছে? আমি বললাম তবে কি করার, সহ্য করতে হবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি না থাকলে আজকে হয়তো আমাকে এখানেই মরতে হতো। মেয়েটা বলল কেন জানি আপনাকে আমার দেখে পাগল মনে হলো না, কিন্তু আপনার এই অবস্থা কি করে? আমি বললাম অনেক বড় কাহিনী, আরেকদিন দেখা হলে বলবো। মেয়েটা বলল আপনাকে আমি হাসপাতালে নিয়ে যাব, চলেন আমার সাথে। আমি বললাম লাগবে না আপু, পুলিশ আসছে। মেয়েটা বলল ও মা পুলিশ কেন? আমি বললাম ভয় পাবেন না, আমার আম্মু পুলিশ অফিসার। মেয়েটা বলল বুঝে গেছি, কিন্তু আপনার শরীরের এসব লাল লাল দেখা যায়, এগুলো কি? আমি বললাম মরিচের গুঁড়া মিশিয়ে দেওয়া হয়েছে আমার শরীরে। মেয়েটা বলল কি? আমি বললাম মেয়েটা এটা শুনেই দৌড়ে কোথায় চলে গেল। কিছুক্ষণ পর একটা বালতিতে পানি এনে আমার দিকে ছুড়ে দিল, যার কারণে শরীরের সবকিছু পরিষ্কার হয়ে গেছে। আমি বললাম ধন্যবাদ আপু। দেখতে দেখতে পুলিশ এসে গেল। এক অফিসার আমার কাছে এসে বলল আপনি কি রনি? আমি বললাম জি, আম্মু আপনাদের পাঠিয়েছে তাই না? পুলিশ বলল কোনো কথা বলবেন না, আপনার অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি গাড়িতে ওঠেন, আপনার কিছু হয়ে গেলে ম্যাম আমাদের ছাড়বে না। আমি গাড়িতে বসে বললাম ভালো থাকবেন আপু, আবার হয়তো আপনার সাথে দেখা হবে। মেয়েটা হাত বাড়িয়ে আমাকে বিদায় জানিয়ে দিল। তবে ওর হাতে একটা ট্যাটু দেখতে পেলাম, যেটা আমি আখির মুখের নিচে দেখেছি। এই রহস্য হয়তো আমি এই মেয়েটার কাছ থেকে জানতে পারবো। আগে তো আমি বেঁচে নেই, হাসপাতালে আমাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। যখন আমার জ্ঞান ফিরল ডাক্তার বলল সঠিক সময়ে আপনি না আসলে হয়তো ব্লাডের অভাবে মারা যেতেন। একটু পর এক অফিসার এসে বলল তোমার কি অবস্থা, এখন ভালো আছো? আমি বললাম জি অনেকটাই ভালো আছি। আম্মু কি এখন আসবে? অফিসার বলল চিন্তা করো না, একটু পরেই উনি এসে যাবেন। আচ্ছা তোমার কি হয়েছে বলতে পারবে? আমি বললাম আপনি আমাকে সাহায্য করেছেন এটাই অনেক, তবে আমার কিভাবে কি হয়েছে এটা জানতে চাইবেন না। অফিসার বলল আচ্ছা সমস্যা নেই, তোমার মাকে তো তুমি চিনো, উনি কতটা রাগী, এসে আমাদের বকাবকিও করতে পারে। আমি বললাম আমি তো আছি, চিন্তা করতে হবে না। অফিসার বলল আমার একটু প্রমোশন দরকার, ঘরে ছেলে মেয়ে আছে, এই টাকায় হয় না, যদি তোমার মাকে বলে একটু। আমার আম্মু পুলিশ হয়েছে তো কি হয়েছে, ওনার উপর লেভেল পর্যন্ত হাত আছে, কখন কি করতে হয় উনি খুব ভালো করেই জানেন। আমি বললাম থাক থাক আর বলতে হবে না, এত টাকা দিয়ে কি করবেন, আবার প্রমোশন লাগে? অফিসার বলল এই তো ম্যাডাম এসে গেছেন। আম্মু গাড়ি থেকে নেমেই আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আম্মু বলল বাবা এসব কিভাবে হলো, তোরে কে কি করেছে বল, ওদের ঘর থেকে টেনে বের করে মারবো আমি। আমি বললাম আম্মু এসব কিছু নিয়ে এখন চিন্তা করো না, আমি যদি মারা যেতাম। আম্মু বলল বাবা এসব অলক্ষণে কথা একদম মুখে আনবি না। মাহিকে দেখি আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি বললাম কি রে মাহি, ভালো আছিস তুই?
মাহি বলল, আমি আরো আগেই আম্মুকে বলেছি আমি ভাইয়ার কাছে যাই, কিন্তু উনি আমাকে যেতে দেয় নাই। আজকে যদি তোর কিছু হয়ে যেত? আম্মু আমার কপালে হাত দিয়ে বলল, বাবা এসব কিভাবে হলো, আমাকে একটু বলবি? আমি বললাম, আম্মু আগে আমাকে একটু সুস্থ হতে দাও, পরে বলি। আম্মু বলল, তোর যখন ইচ্ছা তখন বলিস, কেমন? হঠাৎ এক সাইডে সুমনের মতো কাউকে দেখলাম। বুঝে গেলাম ওরা হয়তো জেনে গেছে আমি এখনো বেঁচে আছি। ভুল করেছি আমি, অনেক বড় ভুল। সাপকে ঠিকই মেরে ফেলেছি, কিন্তু সাপের বাচ্চাদের যে আমার মারা উচিত ছিল, এটা তখন আমার মাথায় ছিল না। এক সময় সাপের বাচ্চাগুলো বড় হয়ে আমাকে খুঁজবে মারার জন্য। আমিও দেখব আমি থাকতে ওরা কিভাবে আমার পরিবারের গায়ে হাত তুলে। আগে আমাকে সুস্থ হতে দে। তোদের জন্য যেহেতু খুনি হয়েছি, তাহলে তোরা কিভাবে যে আমার হাত থেকে বাঁচবি এটাও আমি দেখতে চাই। আমি বললাম, আম্মু আমি আর এখানে এক মুহূর্তও থাকতে চাই না। মাহি বলল, হঠাৎ তোর কি হলো, এমন ছটফট করছিস কেন? আমি বললাম, পরে বলবো, এখন আমি কি বলছি সেটা করো। আম্মু বলল, অফিসার আমার ছেলেকে ধরে গাড়িতে তুলে দিয়ে আসো। আম্মুর কথা মতো ওরা আমাকে গাড়ি পর্যন্ত নিয়ে গেল। আম্মু বলল, তুই একটু অপেক্ষা কর, আমি ভেতরের ঝামেলাগুলো মিটিয়ে আসি। অফিসার বলল, আরে ম্যাম আমি থাকতে আপনি কেন, আপনি চলে যান, আমি এসব দেখে নিব, শুধু ভাইয়া একটু। আমি বললাম, আচ্ছা আমি দেখে নিব, তুমি চিন্তা করিও না। আম্মু বলল, কি রে বাবা? আমি বললাম, কিছু না আম্মু, পরে তোমাকে বলবো, আগে চলো। আম্মু ড্রাইভিং করছে আর মাহি আর আমি পেছনে বসে আছি। মাহি বলল, ভাই সত্যি তোর গায়ে কে হাত তুলেছে? আমি বললাম, থাক বোন, পরে বলবো, এখন ভালো লাগছে না। সেই রাত থেকে কিছু খাই নাই, শরীরে এক ফোঁটাও শক্তি নাই আমার। সাথে সাথে আম্মু গাড়িটা ব্রেক করে বলল, কি? আমি বললাম, আরে আম্মু গাড়ি চালাও, বাসায় গিয়ে একেবারে খাবো। আম্মু বলল, তোকে কে কি করেছে, কে কি বলেছে আমাকে বলতেছিস না, তুই দাঁড়া, আমি হোটেল থেকে তোর জন্য খাবার কিনে আনছি। আমি বললাম, তাড়াতাড়ি যাও। আম্মু খাবার এনে আমার হাতে দিল। মাহি বলল, ভাইয়া আমার কাছে দে, আমি তোকে খাইয়ে দেই। আমি বললাম, তাহলে তো আরো বেশি ভালো। আমি খাবার খাচ্ছি আর আম্মু একটু পরপর আমার দিকে তাকিয়ে দেখছে। আমি বললাম, কি হলো আম্মু, এভাবে একটু পরপর পেছনে তাকালে অ্যাক্সিডেন্ট করবে তো। আম্মু বলল, আমার ছেলের গায়ে কে হাত তুলেছে, তার কলিজাটা আমি মেপে দেখতে চাই, ওর ভেতরে কতটুকু সাহস আছে। আমি বললাম, আরে আম্মু এসব বাদ দাও, যা হয়েছে সব ভুলে যাও। আম্মু বলল, তুই না বললেও আমি এর খোঁজ নিব, ছাড়বো না আমি কাউকে। আমি বললাম, দেখ মাহি, আম্মু কি শুরু করেছে। মাহি বলল, ঠিকই তো বলেছে আম্মু, আমিও তোর কসম করে বলছি ওকে আমি ছাড়বো না। আমি মনে মনে বলছি, তুই ছাড়বি আর না ছাড়বি কি, আমি তো ওকে মেরেই ফেলেছি। এখন যদি আম্মুকে বলি আমি একজনকে খুন করেছি, আম্মু এটা শুনে জীবনেও বিশ্বাস করবে না। যে ছেলে কারোর সাথে কোনোদিন রাগ করে কথা বলে না, সে নাকি আবার মানুষ খুন করবে। পরে উল্টো আম্মু আমাকে দোষ দিবে। যখন আম্মু বলে তখন দুই পাঁচ বুঝিয়ে দিব। মনে মনে এগুলো বলছি আর চুপ করে হাসছি। কি ছিলাম আর কি হলাম। আবার হঠাৎ আম্মু ব্রেক করলো। আমি বললাম, আম্মু এখন আবার কি হয়েছে? মাহি বলল, সামনে তাকিয়ে দেখ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের 4 নাম্বার পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে উড়াধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আজকে কিন্তু রাত ঠিক 9টা 30 মিনিটে আমরা ফেসবুকে লাইভে আসতে যাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই লাইভে জয়েন করবা। আমাদের ফেসবুক পেজের লিংক পিন কমেন্টে দেওয়া আছে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা লাইভে করতে পারো। সেইখানে তোমাদের সকল প্রশ্নের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে তোমাদের সাথে ফেসবুক লাইভে ঠিক রাত 9টা 30 মিনিটে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।